আমরা জানি যখন কোনো পদার্থ তরল অবস্থায় থাকে তখন তার কণাগুলোর সেই পরিমাণ গতিশক্তি থাকে যাতে তারা পরস্পরের আকর্ষণকে অতিক্রম করে যেতে পারে, কিন্তু এদের এতটা শক্তি থাকে না যাতে এরা পুরোপুরি মুক্তভাবে চলাচল করতে পারে। যেমন ধরি এগুলো একটি তরলের কণা, ওপরের কণাগুলো ডান দিকে চলছে আর নিচেরগুলো একই দিকে একটু আস্তে চলছে, যে কারণে তরলটার প্রবাহ চলছে, কিন্তু এখনও কণাগুলোর মধ্যে খানিকটা বন্ধন রয়ে গেছে। অণুগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করতে চাচ্ছে কিন্তু তারা কাছাকাছিও থাকতে চাচ্ছে। তাদের মধ্যে এই দুর্বল বন্ধনগুলো আছে, ফলে তারা পরস্পরের কাছে থাকতে চাচ্ছে। কিন্তু যদি অণুগুলোর গড় গতিশক্তির বৃদ্ধি করা হয়, অর্থাৎ যথেষ্ট পরিমাণে তাপ দেওয়া হয় এবং বাষ্পীভবনের সুপ্ততাপ যদি অতিক্রম করা যায়, তবে আমরা জানি হঠাৎ করেই এই বন্ধনগুলো আর কণাগুলোকে পরস্পরের কাছাকাছি ধরে রাখতে পারবে না। অণুগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং তরলটা একটা গ্যাসীয় অবস্থায় চলে যায়। এই অবস্থায় তাদের গতিশক্তি অনেক বেশি থাকে, তারা সব দিকে লাফিয়ে বেড়ায় এবং যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে গড় গতিশক্তি, অর্থাৎ ইংলিশে টেম্পারেচার ইজ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এ থেকে বলা যায়, এবং এটা সত্য, যে সবগুলো অণুর গতিশক্তি সমান হয় না। যদি হতো তাহলে এই কণা দুটো পাশের কণাটাকে ধাক্কা দিত এবং তারা বিলিয়ার্ড বলের মতো হয়ে যেত, তাদের সমস্ত ভরবেগ চলে যেত এর কাছে, ফলে এটা অনেক গতিশক্তি লাভ করত, এদের গতিশক্তি আবার কমে যেত। এটার হতো অনেক বেশি, এটার হতো কম, গতিশক্তিটা সব দিকে ছড়িয়ে যেত। এখন যদি আপনি পৃষ্ঠতলের কণাগুলো দেখেন বা পৃষ্ঠতলের অণুগুলোকে দেখেন, আমি পৃষ্ঠতলের অণুর কথা বলছি কারণ এরাই প্রথম বাষ্পীভূত হয়। এরকম হবার কারণ হলো এদের আসলে যথেষ্ট গতিশক্তি থাকে যাতে এরা ছুটে যেতে পারে। এখন যদি আমি পৃষ্ঠতলের কণাগুলোর শক্তির বন্টন দেখাতে চাই, তবে আমাকে একটা গ্রাফ আঁকতে হবে। তো একটা গ্রাফ আঁকছি আমি। ধরা যাক এই অক্ষ বরাবর আছে আমাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, আর এই অক্ষে আছে আপেক্ষিক ঘনত্ব। এটা কেবল আমার একটা আনুমানিক হিসেব, কেবল আপনাদের একটা ধারণা দেবার জন্য। তো এটা কোনো একটা তাপমাত্রায় গড় গতিশক্তি, এটা হলো গড় গতিশক্তি, এবং গতিশক্তিটা এই অনুযায়ী এর চারপাশে বণ্টিত হবে। এটাকে বলা হয় বেল কার্ভ। আপনারা এই সম্পর্কে আরও জানতে স্ট্যাটিস্টিক্সের ভিডিও দেখতে পারেন, সাধারণ বন্টন গ্রাফের ওপর ভিডিওটা। এটা সাধারণ একটা বন্টন কার্ভ, আপনি যত এগিয়ে যাবেন এটার মান ততই কমতে থাকবে। তো কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যদিও গড় গতিশক্তি এটা, তবু কিছু কণা থাকবে যাদের গতিশক্তি হবে খুবই কম, তারা খুব ধীরে ধীরে নড়বে। আবার একই নির্দিষ্ট মুহূর্তে কিছু কণার গতি হবে খুবই বেশি, হয়তো অন্য কণার সাথে ধাক্কার কারণে তারা অনেক গতিশক্তি অর্জন করবে। এখন প্রশ্ন হলো, আশা করি এই পর্যন্ত সবাই এইটুকু বুঝতে পেরেছেন। তো প্রশ্ন হলো, এই কণাগুলোর কোনোটা কি যথেষ্ট গতিশীল বা কোনোটা কি পৃষ্ঠটানকে অতিক্রম করার মতো গতিশক্তি অর্জন করেছে কিনা? শক্তির একটা পরিমাণ আছে, আমি এখানে একটা সীমা আঁকবো। শক্তির একটা সীমা আছে যা অতিক্রম করলে একটা পৃষ্ঠতলের কণা মুক্ত হয়ে যেতে পারবে। এটা এখানকার একটা কণাও হতে পারে যদি এর প্রচুর গতিশক্তি থাকে, তবে এর ক্ষেত্রে ওপরের এই তরল কণাগুলোকে ডিঙিয়ে মুক্ত হতে হবে, কারণ এটা পৃষ্ঠতলের কণা নয়। হয়তো এজন্য সে মুক্ত হতে পারবেও না। আমরা আসলে পৃষ্ঠতলের কণাকেই বেশি প্রাধান্য দিচ্ছি কারণ এরাই বাইরের চাপটার সবচেয়ে কাছাকাছি আছে। তো ধরি এগুলো হচ্ছে বাইরের গ্যাসীয় কণা, এটা অনেক কম ঘনত্ব হবে, হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ধরি কম ঘন, তাহলে এই কণাগুলোই বাইরের বাতাসে পালিয়ে যেতে পারবে যদি আমরা ধরে নেই যে এর ওপরে কিছু বাতাস আছে। তো যে কোনো নির্দিষ্ট সময়ে মোট কণার মধ্যে কিছু কণা বা অণু থাকবে যারা পালিয়ে যেতে পারবে। ভাবতে পারেন যে তাহলে এরা কি বাষ্পীভূত হয়ে যাবে বা গ্যাসে পরিণত হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট সময়ে কিছু কণা থাকবেই যারা তরল থেকে বাইরের বাতাসে মুক্ত হয়ে যাবে, আর এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। এটা আপনাদের জন্য কোনো অচেনা ব্যাপার নয়, কারণ স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে যদি আপনারা ঘরের বাইরে পানি রেখে দেন তবে তা বাষ্পীভূত হয়ে যাবে। যদিও সম্ভবত আপনার ঘরের বাইরের তাপমাত্রা স্ফুটনাঙ্কের সমান নয়, যার মান 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্বাভাবিক বায়ুচাপে। তো যদি পানি রেখে দেন তবে তা একসময় বাষ্পীভূত হয়ে যাবে, এবং এখানে যা ঘটে তা হলো কিছু কণা যাদের গতিশক্তি অস্বাভাবিক রকম বেশি তারা বাতাসে মুক্ত হয়ে যায়, এবং আপনার পাত্রটা যদি বাইরে থাকে বেশি ভালো হয় ঘরের বাইরে থাকলে। সেক্ষেত্রে যখন বাতাস বয়ে যায় তখন বাতাস মুক্ত কণাগুলোকে উড়িয়ে নিয়ে যায়, আবার কিছু কণা মুক্ত হয়,
আবার বাতাসে উড়ে যায়, আবার কণা মুক্ত হয়, আবার উড়িয়ে নিয়ে যায়। এভাবে কিছুক্ষণ পর দেখা যায় একটা খালি পাত্র পড়ে আছে যাতে একসময় পানি ছিল। তো এখন প্রশ্ন হলো, একটা আবদ্ধ স্থানে কি ঘটবে? আমরা সবাই কম বেশি এই পরীক্ষাটা করেছি, হয় প্রয়োজনে নয়তো কেবল দেখার জন্য যে পানি বাষ্প হয় কিনা। তো এরকম একটা স্থানে কি হবে যেখানে বাতাস এসে কণাগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না? তো সেরকম একটা ছবি আঁকছি, আমি আঁকছি, সরি। তো ধরা যাক এটা একটা আবদ্ধ স্থান, এর ভেতর পানি হতে হবে এমন কোনো কথা নেই। ধরা যাক কোনো একটা তরল, তলায় কিছু তরল আছে এবং এর ওপরের বাতাস এর ওপর কিছুটা চাপ দিচ্ছে। এটা যে বাইরের বাতাসের চাপই হবে এমন কোনো কথা নেই। তো ধরি এগুলো হলো বাতাসের কণা এবং বায়ু কণাগুলোর গতিশক্তি আছে এবং পানি কণাগুলোরও গতিশক্তি আছে। তো ধরি কিছু অণু বাষ্পীভূত হতে শুরু করলো, আর গ্রাফটা থেকে আমরা জানি যে পানির কিছু অণুর পালিয়ে যাবার মতো যথেষ্ট শক্তি আছে, তাই তারা বাতাসের অণুদের কাছে চলে গেল। এখন একটা মজার ঘটনা ঘটে। এই ছবিটা হলো তরল অবস্থায় কণাগুলোর শক্তি বন্টনের, বায়বীয় অবস্থায় এদের শক্তি বন্টনেরও একটা ছবি আছে। নিচে যেমন গতিশক্তির কারণে কণাগুলো ধাক্কাধাক্কি করছে, গতিশক্তি অর্জন বা ত্যাগ করছে, একই জিনিস হচ্ছে ওপরেও। তাই হয়তো এই কণাটা শুরুতে অনেক গতিশক্তি ছিল, কিন্তু ওপরে গিয়ে কোনো একটা কণার সাথে বাড়ি খাবে এবং শক্তি হারাবে এবং আবার নিচে নেমে আসবে। অর্থাৎ এক সেট কণা থাকবে, তরলটার অন্য রঙে দেখাচ্ছি আমি তাদের, এরা বাষ্প হবার পর ঠান্ডা হয়ে আবার তরল হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে সবসময়ই একই সাথে বাষ্পীভবন ও ঘনীভবন চলতে থাকবে, কারণ এখানে কণাগুলোর মাঝে সবসময়ই শক্তির একটা বন্টন হচ্ছে। যে কোনো নির্দিষ্ট সময়ে কিছু বাষ্পীয় কণা গতিশক্তি হারাচ্ছে এবং তারা তরল হয়ে যাচ্ছে, আর কিছু পৃষ্ঠতলের তরল কণা ধাক্কা বা ইত্যাদির কারণে গতিশক্তি পেয়ে বাষ্প হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো এই বাষ্পীভবন চলতেই থাকবে যতক্ষণ না আপনি একটা সাম্যাবস্থায় পৌঁছবেন, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। এবং আপনি যখন সেই সাম্যাবস্থায় পৌঁছাবেন তখন এর উপরে কিছু চাপ তৈরি হবে এবং এই চাপ তৈরি করবে কিছু বাষ্পীয় কণা, এখানের এই বাষ্পীয় কণাগুলো, এবং এই চাপকে বলা হয় বাষ্পীয় চাপ। একে বলা হয় বাষ্পীয় চাপ বা ভেপার প্রেসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ভেপার প্রেসার হলো সেই চাপ, এবং এটা হয় একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট কণার জন্য, অর্থাৎ গিভেন টেম্পারেচার ফর আ গিভেন মলিকিউল। তো প্রতিটি অণু বা প্রতিটি পদার্থের আলাদা বাষ্পচাপ আছে আলাদা তাপমাত্রায়, এবং আমরা পরে দেখব যে প্রত্যেক পদার্থের ভিন্নতার জন্যও ভিন্ন বাষ্পচাপ আছে। তো একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট অণুর জন্য যে চাপটা বাষ্পীয় অণু দ্বারা তৈরি হয় তার জন্য একটা সাম্যাবস্থা তৈরি হয়, ফলে যতগুলো কণা বাষ্প হয় অন্য ততগুলো কণাই আবার তরলে পরিণত হয়ে যায়। আমরা আগে দেখেছিলাম যে বাষ্পচাপ যত বেশি হয় কোনো কিছুকে বাষ্পে পরিণত করা ততই কঠিন হয়। আমরা পদার্থের অবস্থা সংক্রান্ত ভিডিওতে দেখেছিলাম যদি আপনি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে অনেক বেশি চাপে রাখেন তাহলে পানি তরলই থেকে যাবে। তো বাষ্প চাপ তৈরি করবে এবং এরকম চলতেই থাকবে। এটা তরলটার কতটা বাষ্পীভূত হতে চায় তার উপর নির্ভর করবে এবং বাষ্পীভূত হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে অনেকটা ঘনত্ব হিসেবে দেখতে পারেন। আসলে যতক্ষণ পর্যন্ত না যতগুলো কণা বাষ্প হচ্ছে ঠিক ততগুলো কণাই তরল হতে থাকবে। তো বাষ্পচাপ আসলে কি এবং বিভিন্ন অণুর সাথে এর সম্পর্ক কি সেটা বুঝতে হলে আপনাকে জানতে হবে যে অণুগুলো আসলেই বাষ্পীভূত হতে চায়। কথাটা আমি লিখছি, বাষ্পীভূত হতে চায় বা ওয়ান্ট টু ইভ্যাপোরেট। তো একটা অণু কেন বাষ্পীভূত হতে চাইবে? হতে পারে তার গতিশক্তি বেশি, অর্থাৎ হাই কাইনেটিক এনার্জি, অর্থাৎ উচ্চ তাপমাত্রায় থাকলে, বা হতে পারে নিম্ন আন্তঃআণবিক শক্তি বা লো ইন্টারমলিকুলার ফোর্স। যেমন আমরা জানি যে নোবেল গ্যাসগুলোর আন্তঃআণবিক শক্তি খুব কম। তো সাধারণভাবে মোটামুটি সব হাইড্রোকার্বন যেমন গ্যাসোলিন, মিথেন এরা সবাই বাষ্পীভূত হতে চায় কারণ এদের সবার আন্তঃআণবিক শক্তি তুলনামূলকভাবে পানি থেকে অনেক কম। আরেকটা কারণ হতে পারে যে সেই হালকা অণু, আপনি এ ব্যাপারে পদার্থবিজ্ঞানের ভিডিওগুলো দেখতে পারেন, গতিশক্তি নির্ভর করে ভর এবং বেগের ওপর। তাই আপনার যদি উচ্চ ভর এবং নিম্ন বেগ থাকে তাহলেও আপনি একটা উচ্চ গতিশক্তি পেতে পারেন, আবার ভর যদি কমও থাকে তবুও আপনি একই গতিশক্তি পাবেন যদি বেগটা বেশি হয়। আপনি এজন্য গতিশক্তির ভিডিওগুলো দেখতে পারেন।
কিন্তু যখন কোনো কিছু বাষ্পীভূত হতে চায় তখন এর অনেকগুলো অণু, আমি অন্য একটা রঙে লিখছি কথাটা, কোনো কিছু যেটা অনেক বেশি বাষ্পীভূত হতে চায় তার অনেক বেশি পরিমাণ অণুকে বাষ্পীয় অবস্থায় যেতে হবে সাম্য অবস্থায় পৌঁছতে। আমি একই রঙে বাকিটা আঁকবো, একই রঙে আঁকছি। তো এর বাষ্পীভূত অণুর চাপটা উঁচু হতে হবে সাম্যাবস্থায় যেতে হলে, অর্থাৎ এর উচ্চ বাষ্পচাপ রয়েছে, অর্থাৎ হাই ভেপার প্রেসার, হাই ভেপার প্রেসার, ভেপার প্রেসার। অন্যদিকে আপনার যদি নিম্ন তাপমাত্রা আর উচ্চ আন্তঃআণবিক শক্তি থাকে বা একটা ভারী অণু থাকে, তাহলে আপনার বাষ্পচাপটা নিচু হবে। যেমন লোহার বাষ্পচাপ খুব কম, কারণ এটা বাষ্পীভূত হচ্ছে না। আবার কার্বন ডাই অক্সাইডের বাষ্পচাপ তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি কার্বন ডাই অক্সাইড বাষ্পীভূত হবে লোহার তুলনায়। যদিও উদাহরণটা এখানে ঠিক জুৎসই হলো না, কারণ এটা সরাসরি তরল থেকে বাষ্প হচ্ছে না, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো যখন কোনো কিছু উঁচু বাষ্পচাপে থাকে, তার মানে তার বাষ্পে পরিণত হবার প্রবণতা অনেক বেশি, তখন সেই অবস্থাকে বলা হয় হাই ভোলাটাইলিটি বা অতি উদ্বায়ী। সম্ভবত এই শব্দটা আগেও শুনেছেন, হাই ভোলাটাইলিটি, হাই ভোলাটিলিটি। যেমন গ্যাসোলিন পানির চেয়ে বেশি ভোলাটাইল বা উদ্বায়ী, কারণ এর বাষ্পীভূত হবার প্রবণতা অনেক বেশি, এর বাষ্পচাপ বেশি। যদি গ্যাসোলিনকে কোনো আবদ্ধ পাত্রে রাখা হয় তবে একই তাপমাত্রায় ও চাপে পানির তুলনায় অনেক বেশি গ্যাসোলিন অণু বাষ্পে পরিণত হবে, এবং পাত্রের বাষ্পকে অনেক বেশি চাপ দিতে হবে গ্যাসোলিনের স্বাভাবিক বাষ্পীভবন কমানোর জন্য। যতটুকু চাপ পানির ক্ষেত্রে লাগতো তার চেয়ে অনেক বেশি চাপ লাগবে এক্ষেত্রে। তো যখন এই বাষ্পচাপ বায়ুচাপের সমান হয় তখন একটা মজার ব্যাপার ঘটে। তো এটা আমাদের আবদ্ধ পাত্র এবং বাইরের বাতাসের একটা নির্দিষ্ট চাপ আছে। ধরি এখন পর্যন্ত আমরা অনুমান করছি যে আমাদের বায়ুচাপ বেশি, তো বেশিরভাগ ক্ষেত্রেই এটা তরলের অণুগুলোকে পাত্রেই রাখে। হয়তো কিছু বাষ্প অণু ভেতরে আসে বা কিছু পানির অণু বাষ্প হয়ে ওপরে উড়ে যায়, কিন্তু তারা এই পাত্রেই থাকে, কারণ বাইরে চাপটা অনেক বেশি ভেতরের এই বাষ্পচাপের তুলনায়। এবং তরলের পৃষ্ঠতলে যে চাপটা পাওয়া যাবে তা হবে বাইরে থেকে ভেতরে আসা কিছু বায়ুর অণুর আংশিক চাপ এবং তরলের অণুগুলোর বাষ্পচাপের যোগফল। যখন এই বাষ্পচাপ বায়ুচাপের সমান হয় তখন তা বায়ুচাপের ওপর সমান ও বিপরীত বল দিতে থাকে। আপনারা একে একক ক্ষেত্রফলে দেয়া চাপ হিসেবে দেখতে পারেন। তখন অণুগুলো মুক্ত হতে শুরু করে, কারণ তারা তখন বায়ুচাপকে পেছনে ঠেলে দিতে পারে। ফলে এখানে একটা ফাঁক তৈরি হয়, একটা শূন্যস্থান তৈরি হয়। আমি ঠিক শূন্যস্থান বলবো না, কারণ যতই অণুগুলো মুক্ত হতে থাকে ততই নতুন নতুন কণা মুক্ত হবার জন্য উঠে আসে। এই অবস্থায় পদার্থ তার স্ফুটনাঙ্কে পৌঁছায় যখন বাষ্পচাপ বায়ুচাপের সমান হয়। তো এই পুরো বিষয়টা বুঝতে চলুন আমরা পানির বাষ্পচাপটা দেখি। এটা হচ্ছে পানির ক্ষেত্রে বাষ্পচাপের গ্রাফ। তো আমি লিখছি H2O, কালো কালিতে লিখছি H2O। তো দেখতে পাচ্ছেন 760, এখানে বায়ুচাপ দেওয়া আছে টর এককে। 760 টর হলো এক বায়ুচাপ। তো এটা হলো ঠিক এখানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা এক বায়ুচাপ। তো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা এক বায়ুচাপে পানির বাষ্পচাপ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির বাষ্পচাপ হবে 760 টর, যা হলো সমুদ্র সমতলে এক বায়ুচাপের একদম সমান। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্পচাপ সমান সমুদ্র সমতলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার সমুদ্র সমতলে, অর্থাৎ সি লেভেল, অর্থাৎ তখন পানি ফুটবে। আপনারা জানেন এটা সত্য। যদি তাপমাত্রা কম হয় তবে বাষ্পচাপ বায়ুচাপের চেয়ে কম হবে। যেমন এখানে সেটা হচ্ছে 300-এর মতো হবে। তাহলে এখানে যা হবে তা হলো, যদি আপনি বায়ুচাপ কমিয়ে আনতে পারেন, কোনোভাবে যদি বাতাস বের করে দিয়ে বায়ুচাপকে বাষ্পচাপের সমান করতে পারেন, তবে আবার আপনি পানি ফুটাতে পারবেন। আমরা এটা অবস্থা পরিবর্তনের ডায়াগ্রামেই দেখেছি। আপনি কম তাপমাত্রাতেও কোনো কিছু ফুটাতে পারবেন যদি আপনি বায়ুচাপ কমিয়ে আনতে পারেন, কারণ আপনি বায়ুচাপটা কমিয়ে পদার্থের বাষ্পচাপের সমান করে ফেলছেন।
তো এখানে একটা তুলনামূলক চার্ট আছে। তার আগে আরেকটা মজার বিষয়, এখানে তাপমাত্রার সাথে বাষ্পচাপের একটা জ্যামিতিক হারে বৃদ্ধি হচ্ছে। এরকম হবার কারণ আমরা যে বন্টনটা করেছিলাম সেটা মনে করে দেখুন। এটা হলো একটা নির্দিষ্ট গতিশক্তির জন্য। যদি গতিশক্তি বাড়ান তাহলে এটা এরকম দেখাবে, তাপমাত্রা বেড়ে যাবে এবং এখন অনেক অনেক বেশি সংখ্যক তরল কণা বাষ্পীভূত হতে থাকবে। তাই তাপমাত্রা বাড়লে বাষ্পচাপও এভাবে জ্যামিতিক হারে বাড়বে। আর এটা হলো আরেকটা চার্ট। হয়তো ভাবছেন এখানে সেই জ্যামিতিক হারে বাড়াটা কেন দেখা যাচ্ছে না। সেটা দেখা যাচ্ছে না কারণ এটা একটা লগারিদমিক চার্ট। এখানে স্কেলটা ঠিক সোজাসুজি বাড়ে না, গুণিতক হিসেবে বাড়ে। প্রথমে 0.1, তারপরে 10, তারপরে আরও সামনে 10-এর গুণিতক অনুযায়ী স্কেলটা এগিয়েছে, তাই আগের সেই জ্যামিতিক বৃদ্ধিটা দেখা যাচ্ছে না। তো এই চার্টটা হলো বিভিন্ন পদার্থের জন্য, যেমন প্রোপেন যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, যে কোনো একটা তাপমাত্রা ধরুন 20 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রোপেনের বাষ্পচাপ হলো সর্বোচ্চ। এটা 1 বায়ুচাপে, অর্থাৎ প্রোপেন আসলে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটবে। 20 ডিগ্রি সেন্টিগ্রেডেও এটা ফুটবে এবং বাষ্পীভূত হবে, কারণ এর বাষ্পচাপ বায়ুচাপ থেকে অনেক বেশি, যদি বায়ুচাপটা সমুদ্র সমতলের সমান হয়। এটা বিভিন্ন পদার্থের জন্যই করা যায়। এরপর আছে মিথাইল ক্লোরাইড, খানিকটা কম বাষ্পচাপ কিন্তু তবুও অনেক উদ্বায়ী। এটাও সমুদ্র সমতলের চাপেই 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটবে। সমুদ্র সমতলের চাপ হচ্ছে এটা। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো এরপরে যদি ধরুন মিথাইল ক্লোরাইডকে আপনি তরল অবস্থায় রাখতে চান বা তরল অবস্থার সাথে সাম্যাবস্থায় রাখতে চান, তবে আপনাকে তাপমাত্রা কমপক্ষে -25 ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনতে হবে। এবং প্রোপেন -25 ডিগ্রিতেও গ্যাস, কারণ এই তাপমাত্রায়ও এর বাষ্পচাপ যথেষ্ট বেশি। তারপর ধরুন যেমন বিউটেনের ক্ষেত্রে, তো বিউটেন সাধারণত লাইটারে ব্যবহার করা হয়, কিন্তু বিউটেন ততক্ষণ তরল থাকবে যতক্ষণ আপনি মোটামুটি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবেন। তো বিউটেন লাইটারে যেটা ব্যবহার করা হয় সেখানে হয়তো চাপ বৃদ্ধি করে দেওয়া হয়, হয়তো 1-এর জায়গায় 2 বায়ুচাপ থাকে লাইটারে, যাতে করে বিউটেন কক্ষ তাপমাত্রায়ও তরল অবস্থায় থাকে। আমি ঠিক জানি না লাইটারের ভেতরে চাপটা আসলে কত। তো যাই হোক, এটা আসলে বেশ মজার একটা চার্ট, কারণ এখানে অনেকগুলো পদার্থের বাষ্পচাপ দেয়া আছে। আপনি এখান থেকে দেখতে পারবেন 1 বায়ুচাপে কোন পদার্থটা তরল বা বায়বীয় থাকবে বিভিন্ন তাপমাত্রায়, এবং এটাও দেখতে পারবেন বিভিন্ন তাপমাত্রায় কোন পদার্থ সবচেয়ে বেশি উদ্বায়ী। কোনো কিছুকে ফুটাতে বা বাষ্পীভূত করতে আপনাকে কতটুকু চাপ বাড়াতে বা কমাতে হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আগামী ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।